আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত দুদিন ধরে সামাজিক মাধ্যমে একটা ভিডিও বেশ ভাইরালের মতো হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে চট্টগ্রামের দৃশ্য, যে ফুটপাত দিয়ে প্রায় 50-60 জন ছেলে, ইয়াং ছেলে, মুখে মাস্ক লাগানো, কারো হাতে লাঠি, কারো হাতে কুড়াল, এরকম বিভিন্ন অস্ত্র নিয়ে তারা হেঁটে আসছে এবং এসে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঢুকে সেখানে বেপরোয়া ভাঙচুর করতে থাকলো। এবং সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানে বেশিরভাগ টেবিলে যে কম্পিউটারগুলো ছিল সেগুলোতে বাড়ি দিয়ে ভাঙলো, কুপিয়ে ভাঙলো। এবং কেউ দেখলাম যে ল্যাপটপগুলো হাতে করে নিয়ে চলে গেল। বীর দর্পে ঢুকলো, ভাঙচুর করে পুরো জিনিসটাকে একটা সাজানো গোছানো অফিসকে একটা ধ্বংসস্তূপে পরিণত করে তারা বেরিয়ে গেল। এবং এই ঘটনার পেছনে কী জানা গেলো, যে ডেভিড ইমন নামে এক লোক, তিনি ফোন করে এক ব্যবসায়ীকে বলছেন যে তাকে এখন 2 কোটি টাকা দিতে হবে এবং তারপর প্রতি মাসে 10 লাখ টাকা করে দিতে হবে, না দিলে ব্যবসা করা যাবে না। এবং লজিকটা হলো, আপনারা গত 17 বছর ব্যবসা করেছেন, এখন আমরা করব এবং আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠান আমাদের ছেলে মেয়েরা চালাবে। এই যে ব্যবসা প্রতিষ্ঠান বেদখল হয়ে যাওয়া, এটা কিন্তু 24-এর 5ই আগস্টের পর নতুন কোনো দৃশ্য নয়। আমরা সবাই জানি বিভিন্ন জায়গায় 17 বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আর কি 15 বছর, তার আগের 2 বছর, এই সময়ে যারা ব্যবসা করেছেন সারা দেশে, সন্দেহ নেই তারা সবাই মোটামুটি হয় আওয়ামী লীগের লোক, নাহলে আওয়ামী ভাবাপন্ন লোক, অথবা গুপ্ত আওয়ামী লীগ লোক, আপনি যেভাবে বলেন না কেন, তারাই একচেটিয়া ব্যবসা করেছে, এতে কোনো সন্দেহ নেই। তো সেগুলোকে আপনি গায়ের জোরে আপনার হয়ে গেলো কীভাবে? যদি তারা অন্যায়ভাবে ব্যবসা করে থাকে তাদের বিচার করেন, কোনো সমস্যা তো নেই, কিন্তু সেগুলো আপনার হলে গেলো। আপনি এখন ক্ষমতায় আছেন অথবা ক্ষমতায় যাবেন, আপনি এনসিপি করেন অথবা আপনি জামাত করেন অথবা আপনি বিএনপি করেন, অতএব এই ব্যবসা আপনার। এই যে জোর জবরদস্তি করে ব্যবসা দখল করা, এটা কিন্তু অনেক দিন ধরে সারা দেশে চলে আসছে। এবারে ঘটনাটা একটু বেশি চাউর হয়ে গেল, কারণ এখন একটা গণতান্ত্রিক সরকার দেশে আছে, মানুষ এদের কাছ থেকে একটা সুবিচার আশা করে। এই জন্যই তো হলো। তো এই যে ঘটনাটা ঘটলো, এটাকে আপনি কীভাবে দেখবেন? আপনি বলবেন এটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটা ধারাবাহিক ঘটনার ফল, এটা কিউমুলেটিভ এফেক্ট। মানে অনেকগুলি ঘটনা জমা হতে 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 আপনি এটা দেখছেন, এবং অনেকগুলো আপনি দেখছেন না, আপনার চোখের বাইরে অনেক ঘটনা ঘটছে। যখন জানাজানি হচ্ছে তখন একটা বিচার হচ্ছে। আমি একটা ছোট্ট ঘটনা বলি আপনাদেরকে, এই চট্টগ্রামের ঘটনা। কিছুদিন আগে আমার একটা কন্টেন্টে এক ভদ্রলোক একটা কমেন্ট করেছেন, উনি চট্টগ্রাম থেকে করেছেন এবং উনি বলেছেন যে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় নাকি বেপরোয়া মোবাইল ছিনতাই হয়। ওখানে এই যে লোকাল বাসগুলি আছে, উঠলে পরেই মোবাইল সবার চোখের সামনে, অনেকটা জোর জবরদস্তি করে বাস থেকে মোবাইল নিয়ে তারা চলে যায়। ওই এলাকাটাতেই প্রচুর মোবাইল ছিনতাই হয়। এই ধরনের একটা কথা উনি লিখেছেন, আমাকে বলেছেন যে এটা যেন আমি একটা দর্শকের কথা নামে একটা অনুষ্ঠান করি, দর্শকদের মতামতের জবাব দিই, তো সেখানে যেন আমি এটা উল্লেখ করি। আমি উল্লেখ করেছিলাম, করার 2 দিন পরেই ওইখানকার যে কোতোয়ালি থানা, সেই থানার তৎপরতাহীন বলবো, তারা জানালো যে ওই পুরা মোবাইল চক্রটাকে তারা অ্যারেস্ট করতে পেরেছে এবং অনেকগুলি মোবাইলও তারা উদ্ধার করতে পেরেছে এবং ওই এলাকাটা এখন ঠিক হয়েছে। আমি অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাবো, তারা কাজটা করেছে। কিন্তু কোশ্চেনটা হলো, কেবল কি চট্টগ্রামের ওই নিউ মার্কেট এলাকাতেই মোবাইল ছিনতাই হয়, আর কোথাও হয় না? সারা দেশে হয়। তাহলে আপনারা কি অপেক্ষা করবেন যে এই ধরনের একজন কেউ না কেউ বলবে, বিষয়টা আপনার কর্তৃপক্ষের কানে যাবে, তারপর আপনি অ্যাক্টিভ হবেন? সারা দেশেই কিন্তু হচ্ছে। আমি অবশ্যই চট্টগ্রামের কোতোয়ালি থানাকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমার কথা হলো কি, সারা দেশেই তো এগুলো ঘটছে। এই যে ডেভিড ইমন যেটা করলো, এটা তো চট্টগ্রামের চকবাজার এলাকায়। এখন চকবাজার এলাকায় ফোন করে, ধরলাম উনি একটা বিদেশি নাম্বার থেকে ফোন করছে, বিদেশি নাম্বার ফোন করা কিন্তু কোনো সমস্যা না, এটা রোমিং টোমিং নিয়ে দেশের যে কেউ করতে পারে, ওটা কোনো ব্যাপার নয়, ওটা তো ক্যামাফ্লেজ করার জন্য তারা করতে পারে। কিন্তু আমার প্রশ্নটা হলো যে তারপরে যারা ভাঙচুর করলো তাদেরকে আপনি ধরতে পেরেছেন? আচ্ছা আসেন, ধরবেন কাকে? ধরলাম প্রায় 50-60 জন লোক এখানে এসেছে, সবার মুখে কিন্তু মাস্ক ছিল। মাস্ক থাকা মানে তাদেরকে ধরতে, তাদেরকে চিহ্নিত করা অসম্ভব তা কিন্তু নয়। অনেকেই জানেন এটা কারা, কি সমাচার, সবাই অনেকে চিনে না। অনেকে যখন ভাঙচুর করেছেন, অনেকে মাস্ক দেখলাম খুলেও গেছে। তো এদেরকে আপনি ধরতে পারবেন, ধরলে আপনি কিছু পাবেন? এরা কারা? এই লোকগুলো দেখবেন, এই ছেলে মেয়ে যারা এগুলো করেছে, তারা কি একদম জন্ম থেকেই মানে চরিত্রগতভাবেই এই ধরনের ভাঙচুরকারী, লুটতরাজকারী? তা কিন্তু নয়। এদের মাথায় কেউ বসে আছে, কেউ একজন আছে যে এদেরকে প্রশ্রয় দিচ্ছে। এই যে ডেভিড ইমন যিনি বলেন, উনি কি আওয়ামী লীগ আমলে এই কাজটা করতে পারতেন? তা তো পারতেন না, কারণ বিএনপি এসেছে, বিএনপি আমলে করছেন। আওয়ামী লীগ আমলে হয়তো আরেকজন কেউ করতো, ডেভিড সুরুজ করতো, ডেভিড অন্য কেউ করতো। তো এরকম আপনার দলের ছত্র ছায়ায় কিন্তু এরা অগ্রসর হয়। তো এটা দলের কে? যারা এদের মাথায় যারা আছেন তারা কিন্তু বিএনপি করেন, অথবা তারা জামাত করেন, অথবা তারা এনসিপি করেন। মানে বর্তমান সময়ে যে দলগুলি করার সুবিধাজনক, তারা কোনো কোনো দল করেন। এবং এই দল করার মাধ্যমে তারা এই ছেলে মেয়েগুলি যাদেরকে, যে ছেলেগুলিকে এখানে পাঠিয়েছেন, এরা কিন্তু আপনি দেখছেন, এরা কিন্তু বড় একটা মনে করেন সাপের লেজ, এটা মাথায় কিন্তু আপনি জাননি। আপনি লেজ ধরে ধরে সামনের দিকে অগ্রসর হতে পারবেন?
পারবেন না। দেখেন ডেভিড ইমন কি বলেছেন, উনি হুমকি দেওয়ার সময় বলেছেন আমার কথা কমিশনারকে জিজ্ঞাসা করবেন। মানে কমিশনার পর্যন্ত সে যেতে পেরেছে বলে দাবি করছে, হয়তো পারেনি, হয়তো এমনি নাম বলছে, কিন্তু এই যে বলতে পারাটা, এই বিষয়টাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আমাদের দেশে হয় কি, এই যে ছেলেগুলো এখানে গেলো তাদেরকে ধরা পড়ার ভয় ছিল না? ছিল, কিন্তু হাতে হাতে ধরা পড়তে পারতো, কেউ কেউ গণপিটুনির শিকার হতে পারতো, তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে এই ধরনের আশঙ্কা তাদের মধ্যে আছে। এত ঝুঁকি নিয়েও তারা এই কাজগুলি করে কেন? দুটো কারণে করে। প্রথমত কারণ যেটা, সেটা হলো তাদের আসলে কোনো কাজ নেই, এই লোকগুলির জন্য কোনো রকম কর্ম মানে ব্যবস্থা নেই। তারা হয়তো অনেকে লেখাপড়া অর্ধেক করেছে, অনেকে লেখাপড়া করতেও পারেননি, তারা কাজ, তাদের অন্য ইনকাম নেই, তারা এই জন্য ইনকামের শর্টকাট পথে গেছেন, একটা পদ্ধতি। দ্বিতীয়টা হলো তাদেরকে এই অভয় দেওয়া হয়েছে যে তোমাদের যদি কেউ ধরেও ফেলে আমরা আছি, তোমাদেরকে ছাড়িয়ে নিয়ে আসবো। হয়তো অনেককে ছাড়িয়ে নিয়ে যাওয়ার উদাহরণও আছে দেখে এরা উৎসাহ বোধ করেছে। তাহলে মূল সমস্যাটা কিন্তু এই ছোটো ছোটো ছেলে মেয়েদের মধ্যে, ছেলেদের মধ্যে না। যারা ওখানে গিয়েছে, যাদেরকে আমরা দেখেছি সিসিটিভিতে, তারা কিন্তু না। সিসিটিভির পেছনে যারা আছে সেটা খুঁজে বের করেন। সেটা কে খুঁজে বের করবে? যারা দেশ চালায় তাদেরকে খুঁজে বের করতে হবে, কারণ তারা তাদের আশেপাশেই বসে আছেন। আমরা অনেক সময় বলি, আগে আমলে বলতাম, যেমন আওয়ামী লীগ আমলে আমি অনেকবার বলেছি যে আমাদের যারা মন্ত্রী আছেন তারা তো এই দেশটাকে নিজের দেশ মনে করেন না। তাদের দেশ হলো কানাডা, তাদের দেশ হলো আমেরিকা, তাদের দেশ হলো মালয়েশিয়া, তাদের দেশ হলো এরকম বিভিন্ন উন্নত কান্ট্রি, কারো বেলজিয়াম, কারো ইউরোপিয়ান কোনো কান্ট্রি। তারা এই দেশে এসেছে লুটপাট করার জন্য, এখানে লুটপাট করে ওখানে পাঠায়। আপনি খবর নিয়ে দেখেন তাদের সন্তানটাকেও এখানে পড়াশোনা করে না। আপনি খবর, এই জন্য আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হয় না, তাদের ছেলেমেয়েরা তাদের পরিবারে কেউ এই দেশে চিকিৎসা করে না, যে কারণে আমাদের হাসপাতাল চেঞ্জ হয় না। তারা তো জানে তাদের যদি বউ বাচ্চার আমাশয় হয় তারা সিঙ্গাপুর চলে যাবে, থাইল্যান্ড চলে যাবে। তাদের তো এই দেশের শিক্ষা ব্যবস্থা ভালো করার কোনো প্রয়োজন নাই, এই দেশের ওষুধ শিল্পকে ভালো করার কোনো প্রয়োজন নাই, এদেশের প্যারাসিটামল খেয়ে কে মারা গেল তার জানার দরকার নাই, কারণ তার শিশুর জ্বর হলে সে সিঙ্গাপুর চলে যাচ্ছে। তো এরা এই দেশটাকে তো নিজের দেশ মনে করে না। আমি কালকে দেখলাম, দেখেন যে গত কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হলো, জলাবদ্ধতা হলো সারা দেশে, কিন্তু কেবল ঢাকা শহরে, ঢাকা চট্টগ্রামে দেখলাম মানুষ হাসাহাসি করছে, ট্রল করছে। দেখলাম ধানমন্ডি লেকে দেখিয়ে বলছে এটা কি কক্সবাজার কিনা, কক্সবাজার সমুদ্র সৈকতের মতো অবস্থা হয়ে গেছে, এত পানি জমে গেছে। আবার দেখলাম ঢাকা দক্ষিণে মেয়র তো না, প্রশাসক যিনি আছেন তিনি বললেন যে যতদিন পলিথিনের ব্যবহার বন্ধ না হবে ততদিন পর্যন্ত এই পানি এটা থাকবে। অত্যন্ত যৌক্তিক কথা, উনি একদম ঠিক পয়েন্টে ধরতে পেরেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, পলিথিন বন্ধ করার দায়িত্বটা কার? আপনি কি প্রত্যেক ঘরে ঘরে যে অভিযান করবেন যে কার বাসায় অতটা পলিথিনের ব্যাগ আছে, নাকি আপনি এই পলিথিনের ব্যাগটা যে তৈরি করেছে সেখান থেকে থামাবেন? কোনটা সহজ? ঘরে ঘরে করতে হলে আপনাকে মিনিমাম 1-1.5 কোটি লোকের বাসায় যেতে হবে। আর যদি আপনি উৎস থামাতে চান তো ম্যাক্সিমাম 100 কোম্পানি থামাবেন, আপনি 100 ফ্যাক্টরি বন্ধ করে দেবেন। 100 বাংলাদেশে পলিথিন উৎপাদন এবং ব্যবহার করা আইনত নিষিদ্ধ। এটা আগের বারে যখন বিএনপি ক্ষমতায় ছিল, যখন শাহজাহান শেখ পরিবেশ মন্ত্রী ছিল, তখন এটা আইন করা হয়েছিল। সেই আইনটা এখনও বলবৎ আছে, আইনটা বন্ধ হয়নি, কিন্তু আইনটা আছে, আইনটা কেউ মানে না। তো আইন থাকলে যদি আইন কেউ না মানে, তাকে মানানোর দায়িত্ব কার? পুলিশের, সরকারের। সরকার সেই কাজটা করে না কেন? অন্তর্বর্তীকালীন সরকারের সময় পরিবেশ উপদেষ্টা ছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান, উনি হঠাৎ করে একবার 1 অক্টোবর মাসে বললেন নভেম্বরের 1 তারিখ থেকে 30 তারিখ থেকে পলিথিন বন্ধ হয়েছে। হয়নি। কেন হয়নি জানেন? কারণ পরে দেখা গেল পরের সপ্তাহে ওই পলিথিন উৎপাদক এবং ব্যবসায়ী যারা আছে তারা একটা অনুষ্ঠান করেছে, একটা সেমিনার করেছে, সেখানে প্রধান অতিথি হয়ে গেছেন রিজওয়ানা হাসানের হাজব্যান্ড। উনি যে তারপরে জামাই বইয়ের ব্যাপার, তারপর আর তো কোনো সমস্যা নাই, তারা বেডরুমে যে নিজেরা সব আপোষ মীমাংসা করে নিয়েছেন, আপনারা আমাকে পলিথিন ব্যবহারের মধ্যে ঢুকাই দিয়েছেন। এখন পানি জলাবদ্ধতা হয়ে গেছে। জলাবদ্ধতার মধ্যে কী হলো? এর মধ্যে আমরা আবার দেখলাম যে ইন্টারমিডিয়েট পরীক্ষা হচ্ছে, এইচএসসি পরীক্ষা হচ্ছে। 2-3 দিন ধরে কিন্তু বৃষ্টি হলো। 12 তারিখে পুরো ঢাকা ডুবে গেছে, চট্টগ্রাম ডুবে গেছে। তাহলে 13 তারিখে এইচএসসি পরীক্ষার বন্ধ করলেই পারতেন। শিক্ষামন্ত্রী বন্ধ করলেন না, উনি বললেন সকাল পর্যন্ত দেখবেন। 13 তারিখ সকালে দেখে বলেন এখন যাওয়া যাবে। আরে ভাই, তখন না হয় আকাশ থেকে বৃষ্টি পড়ছে না, কিন্তু মাটির বৃষ্টি তো আপনি সরাতে পারেননি, মাটির পানিতে আপনি সরাতে পারেননি। অনেক ভিডিও আপনারা নিশ্চয়ই মধ্যে দেখেছেন যে স্টুডেন্টরা কীভাবে যাচ্ছে পরীক্ষা দিতে, কেউ ভিজে যাচ্ছে, কেউ পানিতে পড়ে যাচ্ছে, এই ভেজা কাপড় নিয়ে পরীক্ষা দিচ্ছে। এবং তারপর দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেকে মন্তব্য করছেন যে শিক্ষামন্ত্রী ছেলে মেয়েদের দেশে পড়াশোনা করেন না। যে উনি কী বুঝবেন স্টুডেন্টদের দুঃখ? শিক্ষামন্ত্রী সাহেব বেশ লাভঝাপ করছিলেন, আমি দেখছিলাম। শুরুতে এসে বললেন এখানে জাম্প করলে হবে না, শিক্ষা ব্যবস্থা হাই জাম্প করতে হবে, হাই জাম্প দিতে হবে। এবং হাই জাম্প দিতে যে উনি নিজেও কিন্তু, আমার যদি মনে আছে, একটা ছবি দেখলাম যে যখন শপথ অনুষ্ঠান হয় উনি সংসদ ভবনে যে একটা ব্যারিয়ারকে হাই জাম্প দিয়ে পার হয়েছেন। এই বয়সে হাই জাম্প দিয়ে পার হওয়াটা অনেকে বেশ প্রশংসা করেছে, আমিও করেছি। যে ওনারা ফিজিক্যালি ফিট আছেন। ফিজিক্যালি উনি ফিট অবশ্যই আছেন, মেন্টালি কি ফিট আছেন?
এই প্রশ্নটা আমি কিন্তু করতেই চাই। ওনার মেন্টাল ফিটনেস নিয়ে আমার এই সন্দেহ আছে। উনি করেছেনটা কি এই কয় মাসে? 6 মাস কিন্তু হয়ে গেছে। 6 মাস কিন্তু একদম কম না, 6 মাস একদম কম সময় না। এই সময়ে উনি করলেনটা কি? শেষে যে এইচএসসি পরীক্ষা নিয়ে যে নাটকটা হলো, এখন বলছেন যে যে এলাকায় সমস্যা হয়েছে সেই এলাকার পরীক্ষা স্থগিত থাকবে। তাহলে বাকি এলাকায় কি একই প্রশ্ন হলো? মানে এই ধরনের জোড়াতালি দিয়ে কতদিন? প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতেই পারে, সেই প্রাকৃতিক দুর্যোগকে আপনি কীভাবে মোকাবেলা করবেন সেটা হলো ইম্পর্টেন্ট। ঝড় বৃষ্টি হয়েছে, জলাবদ্ধতা হয়েছে, আপনি ওই দিনের পরীক্ষাটা স্থগিত করে দেন, এই পরীক্ষাটা পড়ে নেন, সমস্যাটা কী আছে? পরীক্ষা হতে হবে কেন? তো একক সিদ্ধান্তে করলে এবং নিজে থেকে যদি ভেতর থেকে আপনি জিনিসটা যদি না বুঝেন, তাহলে যা হবার তাই কিন্তু হয়। এগুলি কিছু হতো না যদি ওনার সন্তানরা এই বৃষ্টির মধ্যে যদি পানিতে যদি হাঁটু পানি ভেঙে যদি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে যেতেন, তাহলে এগুলো হতো না। উনি তখন বুঝতে পারতেন সমস্যাটা কোথায়। আমি মনে করি যে আমাদের সরকারের উচিত এমন একটা আইন করা, একটা নিয়ম করা, যে যারা মন্ত্রী হবেন, যারা এমপি হবেন, তাদের পরিবারের সদস্যরা মানে একদম ব্যতিক্রমী কোনো কারণ ছাড়া দেশের বাইরে অন্তত পক্ষে গ্র্যাজুয়েশন পর্যন্ত দেশের বাইরে পড়তে পারবেন না। আপনার পোস্ট গ্র্যাজুয়েশন করেন বাইরে, যে আমার কোনো সমস্যা নাই, ডক্টরেট করেন, পিএইচডি করেন, সব বাইরে করেন, বড় বড় ইউনিভার্সিটিতে করেন, কিন্তু আপনি পোস্ট গ্র্যাজুয়েটের আগ পর্যন্ত যারা জনপ্রতিনিধি হবেন, যারা জনপ্রতিনিধি হবেন না তারা যান, কোনো সমস্যা নাই, যেতে পারবেন না। তারা যারা জনপ্রতিনিধি হবেন তারা দেশের বাইরে চিকিৎসা করতে পারবেন না। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা হতে চান তাদেরকে দেশের মধ্যেই চিকিৎসা করতে হবে, তার পরিবারের সকলকে। তাহলে দেখবেন আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের দেশের হাসপাতাল আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার মতো, নিয়ে যাওয়ার মতো উদ্যোগ এই লোকগুলির মধ্যে থাকবে। না হলে যাদেরকে দায়িত্ব তারা যদি বাইরে চিকিৎসা করে ভাই, তাহলে তারা যদি বাইরে পড়াশোনা করা ছেলে মেয়েদের, তাহলে এগুলি ঠিক হবে না। এইগুলি ঠিক করতে হবে। আর ওই যে ছেলেরা যারা মুখোশ পরে ভাঙচুর করলো, তাদের যদি কর্মসংস্থান আপনার থাকতো, তাহলে তারা তো এই লাইনে যেতই না। তাদের কর্মসংস্থান দেওয়াটা কার দায়িত্ব? সরকারের দায়িত্ব। সরকার 9,000 কোটি টাকার বাজেট দেয়, 9 লক্ষ কোটি টাকার বাজেট, সরকার 9 লক্ষ কোটি টাকার বাজেট দেয়, কিন্তু এই যুব সমাজের কর্মসংস্থানের কোনো দিক নির্দেশনা সেখানে থাকে না। তাহলে এগুলো হতেই থাকবে। আপনি টাকা খরচ করবেন, কিন্তু ওই খরচ সমাজের, দেশের কোনো কাজে লাগবে না। আমি মনে করি সব কিছু মিলিয়ে সরকারকে দেখতে হবে যে কীভাবে দেশের সামগ্রিক উন্নতিটা হবে, এবং সেই জন্যই আপনাদেরকে সরকারে পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।